বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি সবাই সবার অবস্থানে ভালো আছো। বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের রুটিন অনুসারে আজকের অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয়ে শ্রেণী কার্যক্রমে অংশ নিচ্ছি আমি মোহাম্মদ শরীফ মাহমুদ, সহকারী শিক্ষক, মুন্সিরহাট JND আলী উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে ডিগ্রি অথবা কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের আলোচনা। আমরা পূর্বেকার ক্লাসগুলিতে বা পূর্বেকার শ্রেণীগুলিতে অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদের ধারণা নিয়েছি। সেই অ্যাডজেক্টিভকে যখন আমরা তুলনা করি, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরিমাণের মাত্রাকে, কোনো অ্যাডজেক্টিভের পরিমাণের মাত্রাকে যখন আমরা তুলনা করি, অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ কতটুকু বেশি বা কম এই ধরনের নির্ণয় করা হয়, বা কোনো ব্যক্তিবস্তু প্রাণীর মধ্যে তাদের গুণাগুণের অবস্থা সংখ্যা পরিমাণের যদি একটির সাথে অন্যের সাথে তুলনা বা সাধারণ অর্থ তুলনামূলক অর্থ বুঝাইলে আমরা তাদেরকে ডিগ্রি বলি। অর্থাৎ অ্যাডজেক্টিভগুলিকে তুলনামূলক অর্থ প্রকাশ করাটাই হলো ডিগ্রি। তার মানে কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ, যার সংজ্ঞাগতভাবেই এখানে উল্লেখ করা আছে যে অ্যাডজেক্টিভের তুলনা, তার মানে অ্যাডজেক্টিভের তুলনা করাটার নাম হলো ডিগ্রি। তো যাই হোক, ডিগ্রি তিন প্রকার সবাই জানি: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আজকে আমাদের আলোচনায় আসবে হাউ টু চেঞ্জ পজিটিভ ইনটু কম্পারেটিভ, অর্থাৎ কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে কম্পারেটিভ পরিণত করব। বিষয়টি চেঞ্জিং সেন্টেন্সের আওতা আমরা ধারাবাহিকভাবে আলাদা আলাদা করে নিলাম ডিগ্রি অফ কম্পারিশন। তাহলে আজকের বিষয়টা হলো পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভকে কিভাবে কম্পারেটিভ করা হয়। শিক্ষার্থীবৃন্দুরা, আমরা একটা জিনিস এর আগেই আলোচনা করা হয়েছে বা পূর্বেকার ক্লাসগুলিতে আমরা শুনেছি, বলেছি, তারপরে আমরা একটু ধারণা দিয়ে দেই পজিটিভ ডিগ্রি বলতে কী বুঝি, কম্পারেটিভ ডিগ্রি বলতে কী বুঝি। আমরা পজিটিভ বলতে স্বাভাবিকভাবে বুঝব যখন কোনো অ্যাডজেক্টিভকে আমরা অন্য কোনো নাউন বা প্রনাউনের সাথে বা অন্য কোনো নাউন প্রনাউনের গুণাবলীর সাথে তুলনা না করে স্বাভাবিকভাবে যদি কোনো অ্যাডজেক্টিভ এর গুণাগুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে, তার নাম হলো পজিটিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন অন্য কোনো নাউন বা প্রনাউন বা ব্যক্তিবস্তু প্রাণীর সাথে তুলনা না বুঝাইয়া শুধুমাত্র বাক্যের একটিমাত্র নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বুঝায়, সেটি হবে পজিটিভ ডিগ্রি। যাই হোক, পজিটিভ ডিগ্রি কতগুলি বৈশিষ্ট্য আছে। আমরা সাধারণত পজিটিভ যুক্ত বাক্য বলতে বুঝি বা চিনি যে যখন কোনো অ্যাডজেক্টিভের আগে সো অথবা অ্যাজ থাকবে এবং পরে দিয়ে অ্যাজ থাকে, এই ধরনের অ্যাডজেক্টিভযুক্ত বাক্যগুলি হলো পজিটিভ। অথবা যখন কোনো সেন্টেন্সের শুরুতে নো আদার থাকে, ভেরি ফিউ থাকে, এই ধরনের শব্দযুক্ত বাক্যগুলি হলো পজিটিভ। তো যাই হোক, পজিটিভকে কম্পারেটিভ। তা কম্পারেটিভটা কি? কম্পারেটিভটা হলো একই গুণের বা গুণান্বিত যখন কোনো একই গুণকে আমরা দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি তুলনা করি, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ যখন দুইটি ব্যক্তি বস্তু প্রাণীর মধ্যে তুলনা করা বুঝাবে, তখন তার নাম হবে কম্পারেটিভ ডিগ্রি। তো আজকে আমাদের মূল আলোচনা হলো নো আদারযুক্ত, অর্থাৎ যখন কোনো পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে, এই ধরনের পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত
করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে অবশ্যই প্রস্তুত। আর যারা ভিডিওটি দেখছো, দেখবা বা যেখানেই থাকছো, বিষয়টা আবারও সতর্কতার সাথে মনোযোগ দিয়ে বুঝো যে যখন নো আদার থাকবে, অর্থাৎ কোনো পজিটিভ ডিগ্রিতে নো আদার শব্দটি থাকে বা এই ধরনের শব্দ থাকে, তখন আমাদেরকে কিভাবে কম্পারেটিভ করতে হবে মনে রাখতে হবে। নো আমি আগে বলি, তারপর আমরা উদাহরণ দিয়ে বিষয়টা আবার স্পষ্ট করে দেব যে নো আদার যুক্ত কোনো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভে পরিণত করার সময় প্রথম কাজ হবে আমাদেরকে প্রদত্ত সেন্টেন্সের, অর্থাৎ নো আদার যুক্ত সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ থাকবে, ওই অ্যাডজেক্টিভের পরের অংশে যে নাউন বা প্রনাউন থাকবে, কম্পারেটিভ করার সময় আমাকে প্রথম ওই নাউন বা প্রনাউনটি লিখতে হবে। এরপরে বিধি অনুযায়ী বাক্যের ভার্ব বসবে, ভার্বের পরে অ্যাডজেক্টিভ। আর যখনই আমরা অ্যাডজেক্টিভটি আসবো, তখন এই অ্যাডজেক্টিভের রূপটি বসাইতে হবে কম্পারেটিভ ফর্ম। যেহেতু আমি বাক্যটি পরিণত করব কম্পারেটিভে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভে যেহেতু তিনটি রূপ আমরা আগের ক্লাসগুলিতে আলোচনা করেছি, একটা অ্যাডজেক্টিভ তিনটা রূপ থাকবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে যখন আমরা যেই বাক্যে রূপান্তরিত করব, অ্যাডজেক্টিভটি অবশ্যই ওই রূপে রূপান্তরিত করতে হবে। এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লেখার পরে নিয়ম অনুযায়ী কম্পারেটিভ ডিগ্রি করার সময় এরপরে দেন বসাইতে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে দেন বসাতে হবে। দেন লিখে নো আদারের জন্য বা নো আদারের পরিবর্তে আমরা সাধারণত এনি আদার শব্দটি লিখে তারপরে প্রদত্ত সেন্টেন্সে নো আদার বা এর পরে নো আদারের পরের থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশটি লিখতে হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু একটা উদাহরণ দেখো। আমি আশা করি উদাহরণটি দেখলে অবশ্যই তোমাদের মধ্যে ধারণাটি আরও সুস্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে। যেমন আমি যদি লিখি, একটা সেন্টেন্সে লিখলাম রাজীব ইজ আমি লিখবো নো আদার বয়, নো আদার, যেহেতু আমাদের নিয়মটা হলো নো আদার যুক্ত, তা নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাজীব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ পজিটিভ দেখতে পাবা যে আমরা অ্যাডজেক্টিভের আগে অ্যাজ অথবা এখানে আমরা সো লিখতে পারি। আমরা আগে বলছি অ্যাডজেক্টিভের আগে সো অথবা অ্যাজ থাকবে এবং অ্যাডজেক্টিভের পরে অবশ্যই অ্যাজ থাকবে। তো এই ক্ষেত্রে এই বাক্যটি যে পজিটিভ, তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম এবং তার স্ট্রাকচারভাবে সে প্রথমে নো আদার দ্বারা শুরু হয়েছে। তো যে বাক্যটি শুরুতে বা প্রথমে নো আদার থাকে, ওই ধরনের বাক্যটা কম্পারেটিভ করার জন্য আমরা বলছিলাম প্রথমে অ্যাডজেক্টিভের পরের নাউন বা প্রনাউন। তো লক্ষ্য করো, এখানে অ্যাডজেক্টিভ টল, এরপরে একটা নাউন আছে সেটা হলো রাজীব। আমরা কম্পারেটিভ করার জন্য প্রথমে লিখব রাজীব, এরপরে আমাদেরকে লিখতে হবে প্রদত্ত সেন্টেন্স এর ভার্ব। ভার্ব সবসময় বাক্যের সাবজেক্ট অনুসারে, আমরা আগেই জানি যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তাহলে এই বাক্যের ভার্ব দেওয়া আছে ইজ, আর রাজীব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথেও ভার্ব বসবে ইজ। তাহলে কি দাঁড়ালো? রাজীব ইজ। এরপরে আসবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু আমরা বাক্যটি কম্পারেটিভে পরিণত করবো, তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ আছে টল, তাহলে টলের কম্পারেটিভ ফর্ম আসবে কি? টলার। লিখলাম রাজীব ইজ টলার। এরপরে নিয়ম অনুযায়ী কম্পারেটিভ করতে হলে অ্যাডজেক্টিভের পরে সাধারণত দেন বসাইলাম দেন লিখে নো আদার এর পরিবর্তে, অর্থাৎ যখন স্টেটমেন্টটি বা পজিটিভ ডিগ্রিটি নো আদারের থাকবে, তখন আমরা দেনের পরে সাধারণত এনি আদার বসাবো। তাহলে লিখলাম দেন এনি আদার বা অল আদার, যাই হোক এখানে এনি আদার বসাইলাম। দেন এনি আদার লিখে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তো আমাদের এখানে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত আছে বয় ইন আওয়ার ক্লাস। আমরা লিখলাম বয় ইন আওয়ার ক্লাস। তাই শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই উদাহরণটির মাধ্যমে তোমরা অবশ্যই কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কিভাবে আমরা পজিটিভ নো আদারযুক্ত পজিটিভকে আমরা কিভাবে কম্পারেটিভে রূপান্তর করি। আমি এই সূত্রটি আরেকবার বলে আপাতত আজকের এই সূত্রটি শেষ করব।
সূত্রটি বা নিয়মটি হলো, যখন কোনো সেন্টেন্স নো আদার যুক্ত পজিটিভ এর হবে, এই ক্ষেত্রে কম্পারেটিভ করার জন্য আমাদেরকে প্রথমে প্রদত্ত সেন্টেন্স এর অ্যাডজেক্টিভ এর পরের নাউনটি লিখব, এরপরে ভার্ব লিখে সেন্টেন্স এর অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স বা বাক্যের গঠন অনুযায়ী ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, আর এই অ্যাডজেক্টিভটি যেহেতু আমি বাক্যটিকে কম্পারেটিভে পরিণত করব, তাহলে সুতরাং অ্যাডজেক্টিভটি অবশ্যই আমাকে কম্পারেটিভ রূপে লিখতে হবে। লিখে নিয়ম অনুযায়ী আমাকে একটা ধ্যান বসাইতে হবে। ধ্যানের পরে ওই প্রদত্ত সেন্টেন্সে নো আদারের জন্য বা নো আদারের পরিবর্তে আমরা এনি আদার লিখে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশটি লিখতে হবে। তো দেখো আমরা লিখলাম বয় ইন আওয়ার ক্লাস, সুতরাং বাক্যটি কম্পারেটিভ। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি উদাহরণ, দ্বিতীয় নিয়ম আবার আরেকটি সূত্র বলছি, আরেকটি নিয়ম বলছি। এই নিয়মের মধ্যে আমরা শেষ করবো আমাদের আজকের শ্রেণীর কার্যক্রম। দেখো দ্বিতীয় নিয়মটি হলো, যদি কোনো পজিটিভ ডিগ্রি এর মধ্যে বা পজিটিভ ডিগ্রি এর শুরুতে ভেরি ফিউ থাকে, তাহলে কিভাবে আমরা ভেরি ফিউ যুক্ত অর্থাৎ ভেরি ফিউ থাকলে কীভাবে আমরা কম্পারেটিভ করব সে বিষয়টি একটা আলোচনা শুনো। একই নিয়ম আমরা পূর্বে যেভাবে লিখেছি ঠিক অনেকটা তাই মানে তাই কিছু তো পরিবর্তন হচ্ছেই। যেমন ভেরি ফিউ যুক্ত নো আদার যুক্ত যেরকম আমরা লিখছিলাম যে প্রদত্ত সেন্টেন্সের অ্যাডজেক্টিভ এর পরের নাউন বা প্রনাউন, এই ক্ষেত্রেও প্রদত্ত অ্যাডজেক্টিভ এর পরের নাউন বা প্রনাউনটি বসাইতে হবে। তবে মনে রাখতে হবে ভেরি ফিউ যদি থাকে তাহলে আমাকে পরের শব্দের নাউন বা প্রনাউন লিখবো, ভার্ব বসাবো, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবো। কম্পারেটিভ ডিগ্রি বেলায় অ্যাডজেক্টিভের পরে দেন বসে তাও বসাবো, কিন্তু একটু পার্থক্য হলো ওই জায়গায় আমরা লিখছিলাম এনি আদারের জায়গায় অল আদার, শুধু এখানে পরিবর্তন হবে ভেরি ফিউয়ের জায়গায় আমাকে লিখতে হবে মোস্ট আদার। ভেরি ফিউয়ের জায়গায় আমাকে লিখতে হবে মোস্ট আদার। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একটু উদাহরণ দেই, আশা করি এবারও ঠিক আগের নিয়মটির মতো একটু মনোযোগ দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবা যে কীভাবে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে পারি। তো যেমন আমি যদি লিখি ভেরি ফিউ স্টুডেন্টস বা ভেরি ফিউ প্লেয়ার্স, যাই লিখি ভেরি ফিউ স্টুডেন্টসে লিখলাম স্টুডেন্টস আর as intelligent, very few students are as intelligent as, মনে করো আমরা রাকিব লিখলাম, রহিম লিখলাম, রিটু লিখলাম, যে একটু নাম লিখলাম। তো এবার শিক্ষার্থী বন্ধুরা ঠিক আগের নিয়মটির মতো তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যে এই সেন্টেন্সটিও পজিটিভ, যেহেতু আমাদের সূত্রে পজিটিভ সিনিবার নিয়মের মধ্যে বলা আছে অ্যাডজেক্টিভের আগে সো অথবা এস থাকবে এবং অ্যাডজেক্টিভের পরে অবশ্যই এস থাকে, এই ধরনের বাক্যকে পজিটিভ। আর এই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ দিয়ে শুরু হতে পারে, আর একটু আগে আমরা লিখছি নো আদার দিয়ে শুরু থাকে। তা আমরা যদি ভেরি ফিউ দিয়ে শুরু থাকে বা নো আদার দিয়ে শুরু হয়, যেভাবেই হোক আমাদের প্রথম কাজ হবে প্রদত্ত বাক্যের অ্যাডজেক্টিভ এর পরের নাউনটি লিখতে হবে। তাহলে এই বাক্যের পরে নাউনটি হলো রাকিব, আমি লিখলাম রাকিব। এরপরে ভারব, একটু আগে বলছিলাম আমরা বাক্যের সাবজেক্ট অনুসারে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে প্রদত্ত বাক্যে ভারব বসে। তো শিক্ষার্থী বলতে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে ভেরি ফিউয়ের সাবজেক্ট আছে স্টুডেন্টস নাউনটি ফিউয়ের নাম্বার, যার কারণে তার সাথে আসছে আর। কিন্তু যখন আমরা রাকিব লিখছি তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সাথে আসবে ইজ, এই জায়গায় ভার্বের পরিবর্তন হচ্ছে। তা রাকিব ইজ। এবার আসো মূল অ্যাডজেক্টিভটি হলো ইন্টেলিজেন্ট। তো ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটি যেহেতু একের অধিক সিলেবল বিশিষ্ট, তোমরা অবশ্যই জানো যে একের অধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের সাথে ইয়ার না বসাইয়া তার আগে মোর অথবা মোস্ট বসাইতে, মোর অথবা লেস লিখে আমরা কি করি কম্পারেটিভে পরিণত করি। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটা জানো যে আমরা আগে বলছি অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ হচ্ছে, কিন্তু নিয়মে বলা আছে যখন কোনো অ্যাডজেক্টিভ একের অধিক সিলেবল হয় বা অ্যাডজেক্টিভটি যদি একাধিক সিলেবল বিশিষ্ট হয় তবে কম্পারেটিভ করার সময় তার আগে মোর অথবা লেস বসাইতে হয়। আমি বসাইলাম মোর অথবা লেস লিখে মূল অ্যাডজেক্টিভ যেভাবে আছে লিখলাম ইন্টেলিজেন্ট। এরপরে কম্পারেটিভের বিধি অনুযায়ী দেন বসাইতে হবে।
এবার শুধু পার্থক্য হলো আগের জায়গায় আমরা নো আদার এই জায়গায় আসছে ভেরি ফিউ, ওই জায়গায় নো আদারের স্থলে পরিবর্তে আমরা বসেছিলাম এনি আদার, এখন বসাবো মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে তার জন্য আসবে মোস্ট আদার। এরপরে ঠিক আগের মতো নেই, ওই জায়গায় ছিল ভেরি ফিউয়ের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এখানে ওই জায়গায় ছিল নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, আর এখন লিখবো ভেরি ফিউয়ের ফর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তাই এখানে কী আছে, শুধুমাত্র স্টুডেন্টস। আমরা আরও অনেক কিছু লিখতে পারি, নো আদার স্টুডেন্টস আর লিখতে পারতাম, নো আদার স্টুডেন্টস ইন আওয়ার স্কুল ইন দ্য ভিলেজ, অনেক কিছু লিখতে পারতাম। তো যাই হোক, লিখলাম রাকিব ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার স্টুডেন্টস। তাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এইখানেও ভেরি ফিউযুক্ত কীভাবে পজিটিভকে ভেরি ফিউযুক্ত পজিটিভকে কম্পারেটিভ করতে হবে সেই সম্পর্কে অবশ্যই কিছুটা তোমাদের ধারণা হয়েছে। এবার সবাই খাতা কলম লিখে আমরা 3-4টি বাক্য লিখে দিব, যেগুলি তোমরা বাড়িতে চর্চা করে এই আজকের ক্লাসের এই পাঠ আলোচনার সাপেক্ষে যে বিধিটি, এই বিধি অনুযায়ী তোমরা চর্চা করে অবশ্যই এগুলি সমাধান করবে। সবাই খাতায় লিখে নিতে পারো। যেমন প্রথম বাক্যটা যদি লিখলাম, নো আদার প্লেয়ার ইন বাংলাদেশ ইজ অ্যাজ নোন অ্যাজ, কী বলা হয়, সাকিব আল হাসান লিখলাম, অ্যাজ সাকিব আল হাসান। তো নম্বরটা যদি লিখি, ভেরি ফিউ ফিশেস, ভেরি ফিউ ফিশেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ডিলিশিয়াস অ্যাজ হিলসা ফিশ, ভেরি ফিশেস ইন দ্য ওয়ার্ল্ড as delicious as Hilsha fish। তারপরে লিখতে পারো, no other subject, SUBJECT subject in our syllabus, BAS syllabus। তাহলে no other subject in our syllabus is as difficult as math, difficult অ্যাজ লিখলাম, আমরা ম্যাথমেটিক্স বা ম্যাথ সংক্ষেপে লিখলাম। আরেকটা বাক্য লিখে নেই, তারপরে শেষ করব। যখন এখানে আমরা নো আদার জায়গায় আরেকটা লিখলাম ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ মেন ইন আওয়ার ভিলেজ very few men in our village are as wise as my grandfather, so তাই শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে সবাই খাতা অবশ্যই তুলেছো বা খাতা তুলে নিয়ে তোমরা এই 2টি সূত্রের আলোকে আমরা 4টি উদাহরণ এখানে 4টি চর্চা করতে দিয়েছি, 4টা বাক্য তোমরা অবশ্যই সবাই সূত্রগুলি বাড়িতে নিজে পাঠ্যবই থেকে দেখে বা ভিডিওটি শুনে মনোযোগ দিয়ে বুঝে তোমরা অবশ্যই বাসায় নীরবতা বসে এই কাজটি শেষ করবে। আজকের এই প্রত্যাশায় সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এর মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।